আমাদের আসলে কোন আইনটা আসলে মানতে হবে? আমরা ইসলামিক আইনটা মানবো নাকি একটা দেশের তো একটা আইন থাকে? সন্তানের সম্পত্তির হিসেবে জায়গাটা কিন্তু এখনো সেভাবে পরিষ্কার নয়, বিশেষ করে মেয়ে সন্তানের কথাই। এটা পরিষ্কার নয় তাহলে এটা পরিষ্কার, কিন্তু পরিষ্কার যেটা আছে যেভাবে আছে, যিনি ফোন করেছেন তিনি সেটাকে তার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হলো আমাদের যাবতীয় আইনের মধ্যে পারিবারিক আইনগুলো সব যার যার ধর্মের উপরে ভিত্তি করে হয়েছে। সেই কারণে ধর্ম যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আইনগুলো ওভাবেই তৈরি করা হয়েছে। এখন উনি যে কথাটা বললেন সেটা ধর্মীয় বিধান মতে তার কন্যারাই পুরো সম্পত্তি পেয়ে যাবেন না, সেই সম্পত্তি তার ভাগিদার যারা থাকবেন, ভাগিদার মানে হচ্ছে যে ওই তার কন্যার যে পিতা আছেন তার পিতার দিকের মানুষজনের মধ্যেও এই সম্পত্তি কিছু অংশ যাবে। বা আমি একই সাথে আরেকটা কথাও একটু যোগ করতে চাই, আরেকটা আলাপও আছে যে নারীরা যখন সন্তানদের মধ্যে বন্টন হয় সেই ক্ষেত্রেও ইকুয়াল বন্টন হয় না। এখন এই আলাপগুলো নিয়ে সমাজে আসলে ডিসকোর্স চলতে হবে, এটা সবচেয়ে জরুরি কথা। কারণ আমরা নিজেরাই ডিসাইড করেছিলাম যে আমরা এটা এভাবে করব, আমরা ধর্ম ভিত্তিতে এই কাজটা করব। সেই কারণে এটা আসলে সরকার হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, উচিত হবে না। এই আলাপ তিনি শুরু করেছেন, এই সমাজে হোক, বিশেষ করে যারা ধর্মের ব্যাপারে বিশেষজ্ঞ আছেন তারা এই ব্যাপারগুলোতে কি বলেন, কি করা হতে পারে, সেই আলাপগুলো চলতে থাকুক। এবং আমি মনে করি না যে এটা এই মুহূর্তেই খুব দ্রুত হুট করে কিছু করে ফেলার মতো পরিস্থিতি। মানে অনেকটা সেনসিটিভ একটা বিষয়, যেহেতু ধর্মের বিষয়টা এর সঙ্গে যুক্ত। উনি এটা চাইছেন, আমরা এটা করার চেষ্টা হলে আবার একটা বিরাট একটা অংশ চাইবেন না আছে। সো এইরকম একটা আছে, এবং অনেক ক্ষেত্রে কেউ চাইলেন কেউ চাইলেন না করা যায়, কিন্তু ধর্মের যে ধর্মগ্রন্থর ভিত্তি করে, যে এটা যে কোনো ধর্মের কথা বলছি, এটা শুধু ইসলাম না, অন্যান্য ধর্মেরও তাদের সম্পত্তি সহ অন্যান্য পারিবারিক যে ইস্যুগুলো আছে সেগুলো তারা প্রত্যেকেই তার তার বিশ্বাস হচ্ছে এটা তার তার চিন্তা থেকে, যে এটা সৃষ্টিকর্তা থেকে আসা বিধান। সেই বিধানটা যখন আপনি মনে করেন যে কোনো না কোনোভাবে পরিবর্তিত হতে পারে, অথবা বিধানটাকে স্বীকার করে কি কোনো পথ আছে যার মাধ্যমে এটা অন্য কিছু করা যেতে পারে, সেই আলাপগুলো সমাজে আসতে হবে। ৭১-এ জামায়াত যে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করেছে তার থেকে কি ২৪-এ আওয়ামী লীগের যে ভূমিকা সেটি তার থেকে বেশি খারাপ কিনা, বা সেটিকে মানে তুলনার জায়গাটাতে তিনি নিয়েছেন, সেটি নাকি আমি কমেন্ট করতে চাই। মানে কোনোভাবে জামায়াতের অপরাধের সাথে আওয়ামী লীগের অপরাধের তুলনা হয় না। আওয়ামী লীগ অনেক বড় অপরাধ করেছে, কোনো সন্দেহ নাই, ওভার দ্য ইয়ার্স। শুধুমাত্র যে জুলাইতে করেছে তা না, এর আগে আপনি খেয়াল করবেন বিরোধী দলের যেসব লোকজন আছে সবার বিরুদ্ধে প্রচুর এক্সট্রা জুডিশিয়াল কিলিং আছে, গুম আছে, কাস্টোডিয়াল টর্চার আছে, মানে নখ তুলে ফেলছে, এরকম নানান রকম বিভৎস অত্যাচার আছে, আরবিট্রারি মামলা আছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, বিএনপির নেতাদের বিরুদ্ধে 200, 300, 500, হাবিবুর নবী খান সোহেলের সম্ভবত সর্বোচ্চ 450-র বেশি মামলা, মহাসচিবের বিরুদ্ধে 100-র বেশি মামলা। সো অকল্পরে অত্যাচার করেছে, কিন্তু কোনো কিছুই জামায়াতের যে অপরাধ ৭১ সালে তার সাথে তুলনীয় না। কারণ ৭১-এ পাকিস্তান মিলিটারি যে মারাত্মক এবং ভয়াবহ রকম যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, জামায়াত তার সহযোগী ছিল। তারা কেউ কেউ বলেন যে আমরা ক্রিমিনাল অফেন্স করিনি, আমরা রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছি, তারা কেউ কেউ বলার চেষ্টা করেন তারা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত ছিলেন, কিন্তু আমি সেটা তর্ক এখন না করি, সরিয়ে রাখলাম। আপনার দেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, লক্ষ লক্ষ নারীকে রেপ করা হচ্ছে, আর আপনি রাজনৈতিক সমর্থন দিচ্ছেন যে তোমরা পাকিস্তানকে এভাবে টিকিয়ে রাখো। অকল্পনীয় বড় একটা ক্রাইম। সুতরাং ওই ক্রাইমের সাথে আসলে পরবর্তী কোনো ক্রাইমের তুলনা আমি করি না।